experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দুর্বোধ্য হাসল। আজ ঠোঁটের কোণ থেকে হাসি সরছেই না। তা কি কেবল ভাইগার ভালোবাসা পেয়ে? আদিল বুঝে ফেলল নাদিয়ার মনের কথা। ঈষৎ কেঁপে উঠল সে। এই আফসোস সত্যি পূরণ হবার নয়। চোখ বুঝে কিছুক্ষণ চুপ রইল। নাদিয়া আবারও বলল, আচ্ছা ভাইয়া, মরে গেলে ভালোবাসা পাওয়া যায়? শুনেছি মরে গেলে নাকি সবাই মনে করে কান্না করে। আমার জন্য কাঁদবে তোমরা? আদিল চোখ খুলল। অতি সন্তর্পণে হাতটি বিছানায় রেখে উঠে দাঁড়ালো। মিনিট খানেক নিশ্চুপ থেকে উল্টো ঘুরে হাঁটা ধরল। হাঁটার তালে গলা উঁচিয়ে বলে উঠল, মরে গেলে যদি ভালোবাসা পাওয়া যেত, আদিল মাহমুদ সহস্রবার মৃত্যুকে বরণ করে নিত। হসপিটালের সামনে গাড়ি রাখতেই আফরা ভ্রু কুঁচকে তাকালো আফিফের দিকে। আফিফ তাকাচ্ছে না, সম্মুখে দৃষ্টি রেখে স্টিয়ারিং ধরে বসে আছে। কিছুটা সময় চলে গেল নীরবতায়। আফরা নামছে না দেখে জিয়াউল বলল, ম্যাম হসপিটাল যাবেন না? আমি কখন বললাম যাব? আমি তো আজ আপনাদের ওখানে যেতে চেয়েছি, মিসেস কামিনীর সাথে দেখা করতে। আফিফ কিছু না বলেই আবারও গাড়ি স্টার্ট দিল। এতক্ষণে হয়তো বাবা চলে এসেছে। আফরা স্মিত হাসল। জিয়াউল বুঝে উঠতে পারল না হঠাৎ আফিফের কি হলো। প্রশ্ন করতে গিয়েও চুপ করে গেল অনানের চিমটিতে। চোখ মুখ কুঁচকে তাকালো। অনান চোখ পাকিয়ে বলল, আপনাকে ছাগল আমি এমনি বলি? বুঝতে পারে না? আপনার স্যার পাশের মেয়ের প্রেমে মজেছে, কিন্তু মানতেই যাচ্ছে না। ভেবেছিল জীবনে মেয়ের প্রবেশ ঘটাবেই না, কিন্তু মন তো কথা শোনেই না। তাই নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। এমনভাবে বলছো এই ব্যাপারে বেশ অভিজ্ঞতা আছে। কি ব্যাপার, প্রেমে পড়েছো নাকি কখনো? জিয়াউলের ফিসফিস কথায় সর্বাঙ্গ কেঁপে ওঠে অনানের। থতমত খেয়ে চুপ রইল। জিয়াউল কিছুক্ষণ তাকিয়ে রইল দ্বিধাদ্বন্দ্বে পড়া মুখশ্রীর দিকে। স্মিত হেসে মুখ ফেরালো। গাড়ি থামলো বাড়ির সামনে। কোনো রকম হইচই নেই। নিস্তব্ধ পরিবেশে হাঁটার শব্দ অদ্ভুত শোনাচ্ছে। দেয়ালের একদম কোণ ঘেঁষে কলিং বেল সেট করা। আফরা খানিক অবাক হলো। কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে গেল। কামিনী বেগম আফরাকে দেখে যেন আর সবাইকে ভুলে গেলেন। হাতে ধরে ভেতরে নিয়ে কাছে বসালেন। নোট এগিয়ে নিয়ে কিছু লিখে আফরার হাতে ধরিয়ে দিলেন। তুমি এসেছো, জানো কত খুশি হয়েছি। যাও তো মেয়ে, আগে ফ্রেশ হয়ে এসো, তারপর অনেক গল্প করব। আফরা এদিক ওদিক তাকালো। আফিফরা কেউ নেই, শুধু অনান দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে উঠে দাঁড়ালো আফরা। অনান আফরাকে নিয়ে নিজের রুমে যেতেই বলে উঠল, আপু, তুমি খুব মিষ্টি। হেসে উঠল আফরা। লজ্জামাখা হাসি নয়, খানিক বিদ্রুপ মেশানো। যা বুঝে অনান নিজেই মুচকি হাসল। বিছানায় বসে আফরা বলল, উপরের মিষ্টতা সবাই দেখে, কিন্তু ভেতরের বিষ। বিষ নিঃসৃত না হলে কেউ টেরই পায় না। যে টের পায় তার আর বাঁচার পথই থাকে না। কি নিয়ম, তাই না? নিয়ম তো আমরা তৈরি করেছি। প্রয়োজনের তাগিদে কঠোর হয়েছি, আবার প্রয়োজনের তাগিদেই নরম হয়েছি। তোমারও দিদি নির্মমতা কি? চাপা শ্বাস ফেলল অনান। আফরার শরীর ঘেঁষে বলল, আমি কি তোমার কোলে একটু মাথা রাখতে পারি? আফরা তাকিয়ে দেখল মেয়েটার করুণ দৃষ্টি। না করার সাহস তার হলো না। খানিক পিছিয়ে বসে পা মেলে দিতেই অনান শুয়ে পড়ল আফরার কোলে। চোখ বন্ধ করে শ্বাস নিল। বলল, আমার আব্বু অংতাং, সিলেটেই বসবাস আমাদের। কর্মজীবনে আব্বু খুব সৎ ছিল। যে চাকরিতেই একটা অনৈতিক কাজ চোখে পড়তো, বিনা নোটিশেই রিজাইন দিয়ে চলে আসতো। আব্বুর চাকরির সূত্রে আমরা নানান জায়গায় থাকতাম। 3 মাসের বেশি সময় থাকাই হতো না। আমার কলেজে আব্বু বলে রেখেছিল শুধু পরীক্ষা দেব, তাই আমার পড়াশোনা তেমন সমস্যাই হয়নি। সেবার এলাম বান্দরবান। অন্য কোথাও বসবাস করার সময় আমি এতটা খুশি হতামই না যতটা বান্দরবানের প্রকৃতি দেখে হয়েছি। বেশ চলছিল আমাদের দিন। এই প্রথম বান্দরবনে আমরা 5 মাস কাটিয়েছি। আব্বু একটি কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছিল। উপজাতি হওয়ায় প্রতিকূল পরিবেশ কিংবা মানুষের সাথে লড়াই করার মতো শক্তি বা মস্তিষ্ক দুটোই আমাদের ছিল। হঠাৎ দেখি কিছুদিন থেকে আব্বু চুপচাপ থাকে। আগের মতো কথা বলে না, কেমন অন্য মনস্ক ভাব। প্রশ্ন করলে উত্তর দিত না।
হাল ছেড়ে দিয়েছিলাম। দু একদিন পর আব্বু অফিস থেকে এসে বলে আমাদের আগের জায়গায় চলে যেতে হবে। এত তাড়াহুড়ো করছিল আম্মু, আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিছু তো একটা হয়েছে। জিনিসপত্র গোছানোর মধ্যেই বাইরে হইচই শুনে আটকে উঠে আব্বু আমাকে রান্নাঘরে রেখে তালা দিয়ে দেয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। গোলাগুলির শব্দে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, গলা দিয়ে কথাই বের হচ্ছিল না। জানালা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করেও কিছু করতেই পারছিলাম না। এক সময় গোলাগুলি থেমে যেতে দেখি কয়েকটা লোক গাড়ি করে চলে যাচ্ছে, আর অনল মাহমুদের লোক বসে উল্লাস করছে। একটু পর তালা খুলে যায়। আমি দৌড়ে বাইরে এসে দেখি আব্বু দরজার সামনে পড়ে আছে, সারা শরীরের রক্ত। গলা ধরে আসে অনানের, চোখ বেয়ে গড়িয়ে পড়ে তপ্ত জল। আফরা নিশ্চুপ দেখে যায়। কিছুক্ষণ পর আবারও বলতে শুরু করে, আমি কতবার ডেকেছিলাম আব্বু আম্মুকে, ততক্ষণে তারা আমাকে ছেড়ে ওই পরপারে চলে গেছে। দুনিয়াতে আমি একা রয়ে গেলাম। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না। আব্বু বন বিভাগে কাজ করত। রাত হলো, বাড়ির সামনে আব্বু আম্মুকে কবর দিলাম। মেয়েদের তো কবর দেওয়া চাইছ না, তাই না? তবুও আমাকে দিতে হয়েছে। ততক্ষণে বুঝে গিয়েছিলাম কেউ যদি জানে আমি বেঁচে আছি আমাকেও মেরে ফেলবে। আমার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল। আমরা যেমন প্রকৃতির সাথে লড়াই করে বাঁচি, কতবার পাখির মুখ থেকে আহত হয়ে বেঁচে ফিরেছি। প্রতিশোধ পরায়ণ হওয়া অস্বাভাবিক নয়। সারা বাড়ি হাতে বেশ কিছু টাকা পেয়েছিলাম, সাথে পেয়েছিলাম চোরা চালানের কিছু প্রমাণ, যা আব্বুর কাছে ধরা পড়েছিল। এরপরেই একা সংগ্রাম করে আজ আমি এত দূর। নীরবতা। অনান উঠে বসে মুচকি হাসল। আফরা চোখ তুলে বিষাদময় হাসিটা দেখল, প্রশ্ন করল, আফিফের খোঁজ পেলে কি করে? আমি নানান প্রমাণের পেছনেই ছুটেছিলাম, কোথায় যাইনি, কিন্তু কিছুতেই পৌঁছাতে পারছিলাম না। বাবার প্রমাণটা হাতে নিয়ে ঘোরা ছাড়া কিছুই করতে পারিনি। কিন্তু ততদিনে ওদের পরিবারের অনেক কিছুই জানতে পেরেছি। মনে হলো আমাকে প্রশাসনের আশ্রয় নিতে হবে। তবে এখানেই নয়, ঢাকা গেলাম। খোঁজ নিয়ে শুনলাম আফিফ মুনতাসির বান্দরবন গিয়েছে। হাতের চাঁদ পেয়ে গেলাম, তার বাবা আর তার সুনাম সর্বত্রই ছড়িয়ে। ভরসা করেছিলাম, তাই জিয়ার সাথে ফোনের নাটক করে তারপর নেপিও পাড়াতে মিথ্যে বলে গাইড হয়ে ওদের চোরাচালান দেখিয়েছি। এখন এই তো কাজ হচ্ছে। আফরা ধরতে পেরেছিল, তাই আর প্রশ্ন করলো না। ওয়াশরুমে গিয়ে একটু চোখে মুখে পানি দিয়ে এলো। ঘর থেকে বের হতে যাবে, অনান প্রশ্ন করলো, তুমি কেন এসব করছো? থেমে গেল আফরা, পিছু তাকালো, কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করলো, তোমার জানা উচিত ছিল, কেন জানো না? থতমত খেয়ে গেল অনান। মেয়েটা কি কঠোর! আমতা আমতা করে বলল, শুধুমাত্র বোনের জন্য? তোমার বোন তো বেঁচে আছে। ওটাকে বাঁচা বলে? কি জানি, আমার তো মনে হয় মৃতদেহকে ফেলে রেখেছি। যাই হোক, আমাকে নিয়ে ঘাটাঘাটি করো না, অযথা সময় নষ্ট হবে। বের হয়ে গেল আফরা। কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে অনান ফ্রেশ হতে চলে গেল। ডাইনিংয়ে অপেক্ষা করছিল আফিফরা। কামিনী বেগম একটু পর পর অনানের ঘরের দরজার দিকে তাকাচ্ছে। আফরাকে আসতে দেখেই তিনি মিষ্টি হাসলেন। আফিফের পাশে বসিয়ে দিয়ে কিছুক্ষণ দেখলেন। আফরা হয়তো কিছুটা টের পেল, গলা খাকারি দিয়ে বলল, একটু বেশি খিদে পেয়েছে। কামিনী মিটিমিটি হেসে খাবার বেড়ে দিলেন, কিন্তু আফরা আগেই খেলো না। এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখল, নিচের দিকে তাকিয়েও আফিফ মুচকি হাসল। মুখ তুলে গম্ভীর দৃষ্টি ফেলল আফরার উপর, দৃঢ় কণ্ঠে শুধালো, কাউকে খুঁজছেন মিস আফরা? আফরা বিচলিত হলো, তবে বুঝতে দিল না। সরল কণ্ঠে বলল, আনান আসছে না কেন এখনো? আফিফ চোখে হাসল, ভ্রুজি কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে রইল। তারপর মায়ের দিকে তাকিয়ে ইশারা করল। মিসেস কামিনী মাথা নাড়ালেন। সঙ্গে সঙ্গে আফিফ গলা উঁচিয়ে বলে উঠল, নুরুল আলম সিদ্দিকী ঘর কোনো হলো নাকি? হাঁটার শব্দ এলো। আফরা উৎসুক হয়ে সেদিকে তাকিয়ে রইল।
আফিফ এক পলক আফরাকে দেখে নিজ খাওয়ায় মন দিল। স্বাস্থ্যবান লোকটি সরাসরি চেয়ার টেনে বসল। মুখের আদলে কোনো ভাঁজ নেই, মেধহীন শরীর, বয়স অনুমান করা একটু জটিলই হবে। পেটানো শরীরে অদ্ভুত সুদর্শন লাগে। আফরা অপলক তাকিয়ে রইল মানুষটির দিকে। নুরুল আলম সিদ্দিকী ছেলের দিকে চোখ পাকিয়ে বললেন, এই আসার সময় হলো তোমার? সেই বিকেল থেকে অপেক্ষা করছি। চেহারার কি অবস্থা করেছো? যত্ন নাও না একটু? খাওয়াও কি ঠিকমতো করো না? সকালের জগিং করো না? সবই শুনলাম এসে। আঙুল উঁচিয়ে চমৎকার ভঙ্গিমায় কথাগুলো বলেই মুচকি হাসলেন। আফিফ কিছুটা শব্দ করে হাসলো। এসে শুরু করেছে, পাল্টা বলল, সে তো তুমিও যত্ন নাও না। আম্মাহীন আব্বু আমার শুকিয়ে গেছে। আম্মা যত্ন না নিলে নিজে নিতে পারো না? একজন প্রতিষ্ঠিত অফিসারের থেকে এরকম কিছু আশা করা যায় না। জিয়াউল ফিক করে হেসে দিয়েও নুরুল আলম সিদ্দিকীর চোখ রাঙানোতে চুপ মেরে গেল। এবার নুরুল আলম সিদ্দিকী সবার দিকে নজর ঘোরালেন। আফিফের পাশে আফরাকে দেখে একটু নয় অনেকটাই অবাক হয়েছে। তবে বেশি অবাক হয়েছে মেয়েটার চাহনিতে। কিভাবে দেখছে তাকে? অবাকতা কাটিয়ে প্রশ্ন করল, কি দেখছো মা? আফরা চমকে নজর ঘোরালো। ঘন পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে কাটকাট গলায় বলল, এমন সম্বোধনে আমার সাথে কথা বলবেন না, ঠিক হজম হয় না। নুরুল আলম সিদ্দিকী অতি বিস্ময়ে কথাই বলতে পারলেন না। আফিফ খাওয়ার মধ্যে বিড়বিড় করে বলে উঠল, অ্যাটম বোম সবাইকেই পুরায়। সঙ্গে সঙ্গে পরিবেশ হালকা করতে বলল, আম্মু রেগে যাচ্ছে আব্বু। নুরুল আলম সিদ্দিকী চট করে স্ত্রীর দিকে তাকালেন। অগ্নি চোখে ফুসফুস করছেন কামিনী বেগম। শুকনো ঢোক গিলে খাওয়ায় মন দিলেন। খাওয়ার সময় কথা বলা একদম পছন্দ করেন না কামিনী বেগম। অপছন্দের কাজটাই সে বেশি করে। বাবার ভয় পাওয়া দেখে আফিফের বেশ হাসি পেল। খোঁচা দিয়ে বলে উঠল, ঠিক এই কারণে আমার জীবনে মেয়ের প্রবেশ নিষিদ্ধ। এমন চোখ রাঙানো দেখে কুচো হয়ে বসে থাকা হজম হবে না। দেখা যাবে বউ রেগে বোম, আমিও বোম। বিস্ফোরণে সংসার উঠে যাবে। আবার ডিউটিতে গেলে, কোনো অপারেশনে গেলে বউ মুখ গোমরা করে বসে থাকবে। তার রাগ ভাঙাতে গিয়ে দেখা যাবে আসামিপক্ষ ছুরি ঘুরিয়ে চলে গেছে। এতদিনের সম্মান এক নিমিষেই শেষ। না ঘর ঠিক থাকবে, না কর্ম। আফিফের কথায় সবাই ভ্রু কুচকে তাকিয়ে রইল। নুরুল আলম সিদ্দিকী মাত্রই কিছু বলতে মুখ খুলবেন, পূর্বেই আফরা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, লেম এক্সকিউজ। আর কেউ এই পেশায় নেই? আপনার বাবা ভেসে গিয়েছেন, তিনি বিয়ে করেননি, সংসার সামলে চাকরিতে রয়েছেন না, তাহলে আপনি পারবেন না কেন? এমন কাউকে কেন জড়াবেন যে রিয়েলিটি না বুঝে টিনেজারদের মতো গাল ফুলিয়ে বসে থাকবে? আবার নেমন্তন্ন করে তার রাগ ভাঙাতে হবে? যোগ্য কাউকে বেছে নিন, যে আপনার অনুপ্রেরণা হবে, প্রতিটা মিশনের আগে আপনার বলিষ্ঠ হাতে হাত রেখে সাহস দিবে। উঠে দাঁড়ালো আফরা। ভাত যতটুকু দিয়েছিল ততটুকুই রয়েছে, খায়নি। আফিফ রহস্যময় হেসে নিজের খাওয়া শেষ করেন। নুরুল আলম সিদ্দিকী কামিনী বেগমকে চোখে চোখে প্রশ্ন করেন, তবে উত্তর আসে না। জিয়াউল মিটিমিটি হাসছে। খাওয়া শেষে নুরুল আলম সিদ্দিকী ঘরে যেতেই জিয়াউল অনুমতি না নিয়ে ঢুকে পড়ে। বিরতিহীন গড়গড় করে বলতে থাকে নিজের মতো। আফিফ খেয়ে বসার রুমেই বসেছিল। পাশেই অনান বসে আছে। আফরা রুম থেকে ব্যাগ নিয়ে বের হয়। এবার তাকে বাড়ি ফিরতে হবে। কামিনী বেগমের থেকে অনুমতি নিতে যাবে তার আগেই আফিফ আটকে দেয় তাকে। বসুন মিস আফরা, কিছু কথা বলবো। আফরা শব্দহীন বসে। কিছুক্ষণ নীরবতা পালন করতেই নীরবতা কেটে নুরুল আলম সিদ্দিকীর গমগম আওয়াজে, এত বড় রিস্ক কেন নিচ্ছ আফিফ? আমি মানছি আমাদের কাজটাই রিস্ক, এখানে তো রিস্ক সর্বোচ্চ। তাই বলে এমন ছেলে মানুষই কেন? এতজন স্পেশালিস্ট থাকতে তুমি বাচ্চা ছেলেদের ঝুঁকিতে ফেলছো। পরিণতি কি হতে পারে জানো তুমি? ওরা না জানে ফাইট, না জানে বাঁচার কৌশল। ছুরি ঘুরিয়ে বোকাদের থেকে কিছু টাকা হাতিয়ে নিলেই কেউ প্রশিক্ষিত হয় না আফিফ। আফিফ কথাগুলোর জন্যই বসেছিল। সে ভাবলেশহীন জিয়াউলের দিকে তাকিয়ে বলল, সব উগলে দেয়া হয়েছে নাকি কিছু বাকি আছে? জিয়াউল মাথা চুলকে ক্যাপলাকান্তের মতো হাসতেই আফিফ মুখ ফিরিয়ে বাবার দিকে তাকালো। গাম্ভীর্যতার সহিত বলে উঠল, বাংলাদেশ এককেন্দ্রিক সরকার পদ্ধতি বিদ্যমান আব্বু। এককেন্দ্রিক বলতে কি বুঝি আমরা? একক, অখণ্ড, সুসংবদ্ধ সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা সাংবিধানিকভাবে সরকারের হাতে ন্যস্ত থাকে। এই শাসন ব্যবস্থায় কেন্দ্রই থাকে সকল ক্ষমতার উৎস হিসেবে।
আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে ক্ষমতা ব্যবহার করে। এই ধরনের শাসন ব্যবস্থায় স্থানীয় বা আঞ্চলিক সরকারগুলো সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছো? অনল মাহমুদ হলো বান্দরবানের সেই তথাকথিত সরকার, যার আঙ্গুলের ইশারায় নৃত্য করে স্থানীয় প্রতিনিধি। পুরো বান্দরবান তার কবজায়। ঢাকা থেকে হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেই আমরা কেউ হই না। তোমাকে মনে করিয়ে দিচ্ছি, সরকারের দাসত্ব আমরা বরণ করে নিয়েছি। এখন যদি উপর থেকে হুকুম আসে, আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ আব্বু, ফিরতে হবেই। সরকারের চোখে পর্দা টানিয়ে দেওয়া অনল মাহমুদের বাঁ হাতের খেল। সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আমরা সফল কোনোভাবেই হব না। তাই আমি 3 মাসের ছুটি নিয়ে এখানে। আমার ভাবনা খুব উপরে আব্বু, 8 গাঁট বেঁধেই নেমেছি। আমাকে আমার মতো করতে দাও। যদিও আমি সহজভাবে নিয়েছিলাম, কিন্তু হসপিটালে 2 দিন থেকে বুঝতে পেরেছি খুব জটিল। একটা হসপিটালে 2 জন মানুষ একে অপরের আক্রোশে আহত হলো, অথচ টু শব্দ হলো না। কতটা নিয়ন্ত্রণে থাকলে এমন হতে পারে ভাবো। সেখানে হসপিটালে বসে পুরো হসপিটাল সার্চ করা সম্ভব নয়। তাই প্ল্যান চেঞ্জ করেছি আমি। কথাটি শেষ করেই এক গ্লাস পানি এক চুমুকে শেষ করলো আফিফ। বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। নুরুল আলম সিদ্দিকী এখন ছেলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আফিফ স্মিত হেসে ঘাড় নাড়ালো, আবারও বলল, আর যদি বলো প্রশিক্ষণের কথা, তাহলে বলবো ওদের আমি হাতাহাতি করতে নিচ্ছি না। যে প্রমাণগুলো জোগাড় করতে আমরা ব্যর্থ, সে প্রমাণগুলো ওরা এনে দেবে। ছুরি চালানো বেশ জানে। খেলনা গুলি দিয়ে যারা ভয় দেখাতে পারে, প্রয়োজনে গুলি চালাতেও পারবে। আমি চাইলে সিক্রেটলি অফিসারদের কাজে লাগাতে পারতাম, কিন্তু অনল মাহমুদের কাছে ধরা পড়ার চান্স থাকতো। তখন আমাদের ক্যারিয়ার টানাপোড়েনে পড়তো। সৈনিকের ওপর মিথ্যা অভিযোগ আনতেও তিনি কুণ্ঠাবোধ করতেন না। যুবকের রক্ত আব্বু, ওদের মনকে তাতিয়ে তুললে ওরা সরকারের জন্য কতটা হুমকি তুমি জানো আব্বু। শ্রমিকের হাতিয়ার হলো ধর্মঘট। সরকার সেখানেই পুলিশ লাগিয়ে ভুল করে। আমি অনল মাহমুদের কিঞ্চিত ভুল হওয়ার অপেক্ষা করব। প্রমাণ হাতে পাওয়া মাত্রই সৈনিকরা ঝাঁপিয়ে পড়বে। তখন অনল মাহমুদের কিছুই করার থাকবে না। সরকারও তখন এক ছুঁটে মিশনে বাধা দিতে পারবে না। নুরুল আলম সিদ্দিকী উৎফুল্ল চোখে ছেলেকে দেখলেন। আর কত গর্ব করবেন তিনি। আফিফ লজ্জা মিশ্রিত হাসি দিয়ে উঠে দাঁড়ালো, গমগমে কণ্ঠে বলল, আমরা তোমার আদর্শে বড় হয়েছি আব্বু। এই যে জিয়াউল ছেলেটাকে দেখছো, তার মাঝে তোমার প্রতি যে অনুগত্য রয়েছে, তোমার সারা জীবনের পরিশ্রমের সুখ সেখানেই অন্তর্নিহিত। আফরার বুকে কেমন চিনচিনে ব্যথা করছে। বুকের ব্যথাটা সারা শরীর ছড়িয়ে অসাড় করে দিচ্ছে যেন। বাবা ছেলেকে এক পলক দেখে চেয়ার ছাড়লো সে। গম্ভীর কণ্ঠে বলল, আমি এখন আসবো। মিস আনান, আপত্তি না থাকলে আমার সাথে আসুন। অযথা প্রশ্ন করবেন না। আফিফের ইশারা পেয়েই অনান আফরার পিছু চলল। যদিও আফিফ চেয়েছিল আফরাকে পৌঁছে দিবে, তবে হয়ে উঠল না। সে ঢের বুঝেছে মেয়েটা এখন কোনো কাজেই যাবে। নুরুল আলম সিদ্দিকী অনেক সময় আফরার গমন পথের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার চাহনি সন্দেহজনক, কেমন বুক কেঁপে ওঠে। আফিফকে শুধালেন, মেয়েটিকে? আফিফ নিজ ঘরের দিকে যাচ্ছিল। প্রশ্ন শুনে চওড়া হাসলো, পেছনে ঘুরে বলে উঠল, সে এক রহস্যময়ী, হাসির আড়ালে বিষ, ফুলের আড়ালে ছুরি। সে এক অধরা মানবী, ছুঁয়ে দিয়েও যেন দেয় না। সে এক বিষকন্যা, যার বিষ আমার হৃদয়ে দগ্ধ করেছে। 5 তলা বিল্ডিংটার 4 তলাটা গমগম করছে। রং বেরঙের লাইটিং, দামি পোশাকে আবৃত এক ঝাঁক নারী পুরুষ। সফট মিউজিক, পরিবেশ আনন্দে ভরপুর। কয়েক যুগল ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছে, হাতে সফট ড্রিঙ্কস। কয়েক যুগল ছেলে মেয়ে মদ খেয়ে গানের তালে নাচ করছে। সে নাচ আদৌ হচ্ছে কিনা বোঝা মুশকিল। কোমর দুলিয়ে চুল নাচালেই তো আর নাচ হয়ে ওঠে না। মাতলামি ছাড়া এটাকে কি বলা যাবে। আবার কয়েকজন জোড়ায় জোড়ায় চলে যাচ্ছে সারি সারি রুমগুলোর দিকে। বিচিত্র উচ্ছৃঙ্খল পরিবেশে কোথাও একটা শৃঙ্খলা রয়েছে। এই যে এত এত মানুষে যে যার কর্মে ব্যস্ত, অন্য কারো দিকে তাকানোরতে লাজুক তারা। নিত্যদিনের ঘটনা ভেবেই যে যার মতো এনজয় করছে, কিন্তু মেনে নিতে পারছে না অনান। উসখুস করছে সে, যেদিকেই তাকাচ্ছে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে। এর আগে হয়তো কোথাও ওপেনলি কিস কথাটা দেখেনি, না ওপেনলি সেক্সুয়াল কথা বলতে শুনেছে। কান গরম হয়ে চোখ মুখ আরক্তিম হয়ে এসেছে তার। প্রচণ্ড ঘৃণা জমছে চারপাশের মানুষগুলোর প্রতি।
বাস্তবতার চরম দেখেও এই ঘটনাগুলো থেকে দূরে ছিল সে। আফরার বদলতে আজ এই অভিজ্ঞতাটাও হলো। অথচ এই পরিবেশেও মেয়েটা শান্ত ও গম্ভীর, কোনো রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বারংবার অবাক হচ্ছে অনান, এ কেমন মানুষ? অনানের আনইজিনেস খেয়াল করেছে আফরা, কিছু বলেনি, সময় দিয়েছে। কিন্তু আধা ঘন্টা যাওয়ার পরও মেয়েটা স্বাভাবিক হতে পারছে না। শক্ত করে হাত চেপে ধরল আফরা। অনান হয়তো ভেবেছিল অন্য কেউ হবে, চমকিত দৃষ্টিতে পাশে তাকায়। আফরাকে দেখে ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শক্ত নিম্ন কণ্ঠে আফরা বলে ওঠে, বিজি, তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম, এই জন্যই নিয়ে এসেছি। এখন তো মনে হচ্ছে আম রং। এমন উসখুস করলে যে কারো চোখেই বাঁধতে পারে। এই যে দেখছো, কারোর দিকে তাকানোর সময় নেই। তখন তোমার উপর ঝাঁপিয়ে পড়তে না এদের একদম সময় লাগবে না। বি অ্যালার্ট, টেক ইট ইজি। তিরস্কার হজম হলো না অনানের, দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে রইল। আড়ালে মুচকি হাসলো আফরা। চেয়ারে বসে হুইস্কি বলে চিৎকার করে উঠতেই দুটো লোক দৌড়ে এলো হুইস্কি নিয়ে। অনান হাঁ হয়ে তাকিয়ে রইল আফরার দিকে। অনানকে বিস্ময় সমুদ্রে স্নান করিয়ে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরালো আফরা। অভিনব কায়দায় এক টান দিয়েই অনানের দিকে ধোঁয়া ছেড়ে দিল। খুক খুক করে কেশে উঠতে গিয়েই চুপ রইল অনান। একটু আগে তিরস্কার সে দ্বিতীয়বার রিপিট শুনতে চায় না। মদের গ্লাস হাতে নিয়ে খানিক এগিয়ে এলো। নিচু কণ্ঠে অনানকে নির্দেশ দিয়ে আফরা বলল, খেতে হবে না, শুধু গ্লাসটা হাতে ধরে রাখো। নিচু হয়ে ফ্লোরে ফেলবে, কেউ যেন বুঝতে না পারে। অনান তাই করল। আফরা কেউ সে একই কাজ করতে দেখল। অথচ 3 গ্লাস মদ ফ্লোরে ফেলে না খেয়ে কেমন মাতালের মতন অভিনয় করছে। অনানের মনে হচ্ছে সে কিছুই পারে না। বাঘের কাছা থেকে ফিরতে পারলেও এরকম কায়দা করে প্রতিকূল এই পরিবেশে সে দাঁড়িয়ে থাকতে পারতো না, যা সামনের মেয়েটি পারছে। ঘড়ির কাঁটায় 10টা বাজতেই ছেলেগুলো কেমন হৈ হৈ করে উঠল। চুলে হাত বুলিয়ে পরিপাটি হতেও দেখল তারা। আফরা রহস্যময় হেসে চেয়ারে ঠেস দিয়ে বসলো। হাতে এখনো জ্বলন্ত সিগারেট, দৃষ্টি তার সামনের উঁচু জায়গাটায়। আফরার দৃষ্টি অনুসরণ করেই অনান সেদিকে তাকাতেই লাইট অফ হয়ে গেল। নীরব পরিবেশ। হুট করেই বিকট শব্দে মিউজিক বেজে উঠতেই আলো জ্বলে উঠল। সুন্দরী এক রমণী চমৎকার সেজে শরীর দুলিয়ে নাচ করছে। ছেলেগুলো কাছে যাওয়ার চেষ্টা করছে, ঠিক পেরে উঠছে না। কয়েক পল কালো পোশাকধারী আটকে দিচ্ছে তাদের। মেয়েটিকে আবদ্ধ করে রেখেছে তার গণ্ডিতে। আফরা পলকহীন চোখ পুরো নাচ দেখালো। এরকম নাচ সচরাচর দেখা যায় না। বেশ ভালো রপ্ত করেছে। নাচ শেষে মেয়েটি একটি টেবিল দখল করে বসলো, যার কয়েক হাত দূরে দুটো গার্ড। আফরা অনানকে উদ্দেশ্য করে বলল, নাচতে জানো? আমাদের মানে উপজাতিদের নাচ জানি, তোমাদের এসব না। কোমর দুলাতে তো পারো? তা পারবো, মাতলামি করতে। বেশ, চলে যাও মঞ্চে। আমাকে বের হতে দেখে চলে আসবে। যে কোনো উপায়ে ব্যস্ত রাখো, আমি কাজটি সেরে নিই। ভয় পেল অনান, তবু উঠে দাঁড়ালো। পা কাঁপছে তার, সামনে এগোতে পারছে না। মনে হচ্ছে মঞ্চে গেলেই ছেলেরা তাকে অসৎ উদ্দেশ্যে ছুঁয়ে দেবে। আফরা চাপা শ্বাস ফেলে অনানের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। হতাশ কণ্ঠে বলল, দুর্ভাগ্য, নাচ গান কিছুই রপ্ত নেই। তোমাকে আনা আমার বড় সড়ো এক ভুল হয়েছে। চুপ করে। থেমে গেল আফরা, তার অবিশ্বাস্য দৃষ্টি দরজার দিকে। আদিল ঢুকছে, গার্ড নেই কোনো, তবে পাশেই একটি ছেলে। আফরা চুপচাপ কিছুক্ষণ ভাবলো, ঝটপট বলে ওঠে, ভিড়ের মাঝে লুকিয়ে পড়ো, আমার উপর নজর রাখবে। আমাকে বের হতে দেখিয়ে বেরিয়ে পড়বে। উল্টাপাল্টা কিচ্ছু করলে খুব খারাপ হবে কিন্তু। ফাস্ট যাও। অনানা দেরি করলো না, লুকিয়ে পড়ল। আদিল বসে পাশের ছেলেটিকে বসার ইশারা করতে এসে কাঁচুমাচু হয়ে বসলো। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, শুনলাম বেশ কাজ করছো, কোনো অনুমতির দরকার নেই। নিজেকে রাজা ভাবছো নাকি মবিন? মুবিন চমকালো ভরকালো, কি উত্তর দেবে বুঝতে পারল না। মুবিনের ভয় পাওয়া মুখশ্রী দেখে আদিল বাঁকা হাসলো। মদের গ্লাসে চুমুক দিয়ে বলল, ভয় পাচ্ছ কেন মবিন? কোনো ভুল করেছো নাকি? বলো বলো। শব্দ করে হেসে উঠল আদিল। হাসির ধমকে শরীর দুলছে। মুবিন মাথা নিচু করে মিনমিন করে বলল, বস, আপনার উপর অ্যাটাক করেছে শুনে মাথা ঠিক ছিল না, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিন বস। তীক্ষ্ণ চোখে মুবিনকে পরখ করল আদিল।
থম মেরে রইল কিছুক্ষণ। হঠাৎ করে কাউকে পাশের চেয়ারে বসতে দেখে প্রতিক্রিয়াবিহীন তাকালো। হয়তো আশা করেনি। কিছুটা চমকানো ভাব ফুটে ওঠার সাথে সাথেই মিলিয়ে গেল। আফরা ঠোঁট বাঁকিয়ে হেসে খানিক জড়ানো কণ্ঠে বলল, লাইটার হবে? মিস আফরা, আপনি এখানে? নিভু নিভু চোখ করে আদিলকে দেখলো আফরা। মিনিট খানেক তাকিয়ে রইল, তারপর হেসে সুর করে বলে উঠল, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। তেরামা করে হাসলো আদিলও। মুবিন আর চোখে আফরাকে দেখে যাচ্ছে শুরু থেকেই। আদিল হয়তো লক্ষ্য করলো, চোখ রাঙিয়ে বলে উঠল। এখান থেকে যাও। অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো মুবিনকে। হাঁটার তালে দুবার পেছনে ফিরে তাকালো। তিনবারের বেলায় আদিলের চাহনিতে টিকতে পারল না, ভেতরে চলে গেল। মুবিন চলে যেতেই আফরা চেয়ারে ঠেস দিয়ে বসে টেবিলে পা তুলে দিল। হাত মুষ্টিবদ্ধ করে রাগটাকে নিয়ন্ত্রণ করতে চাইল আদিল। আফরা হাসছে, বিদ্রুপের হাসি। সিরিয়াস কণ্ঠে বলল, রূপসী, রাতের ঝলককে আমার চাই। অ্যাট এনি কস্ট, মিস্টার আদিল মাহমুদ। আদিল আফরার চোখে চোখ রেখে কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো কিনা বোঝা গেল না। ঘাড় ঘুরিয়ে মুবিনকে ডেকে পাঠালো। ছুটে এলো মুবিন, গম্ভীর কণ্ঠে বলল, মিস আরকে নিয়ে এসো। মুবিন যেন বুঝে উঠতে পারল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আদিলের আগেই আফরা চেঁচিয়ে বলে উঠল, রাতের ঝলক মিস আরকে নিয়ে আসতে বলছে। শুনতে পাসনি? ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? চেহারা দেখতে। মুবিনের রাগ হলো, কিন্তু বস কিছু বলছে না দেখে রাগে ফুসতে ফুসতে একটি টেবিলের সামনে দাঁড়ালো। মদ গিলছে মেয়েটি। মুবিনকে দেখে এমনভাবে তাকালো, মুবিন গা দুলিয়ে হাসলো। হাত এগিয়ে মেয়েটির পিঠ ছুঁয়ে দিতে মেয়েটি উঠে দাঁড়ালো। কিছু বলার সুযোগ দিল না। চোরা চোখে আদিলকে দেখেই হাত ধরে এগিয়ে গেল আদিলের টেবিলে। মেয়েটিকে এক পলক দেখে আদেশের সুরে বলল, মিস আফরার কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে, এখান থেকে আপনি মুক্ত। রূপসীর চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো প্রতিক্রিয়া। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। অনেক চোখের জল ফেলেছে, আকুতি করেছে, কাজ হয়নি। আফরা আর অপেক্ষা করে না, উঠে দাঁড়িয়ে রূপসীর হাত আঁকড়ে ধরে দুলতে দুলতে দরজার দিকে হাঁটা ধরে। কিছুটা চেঁচিয়ে ব্যঙ্গ করে সুর তোলে, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। দরজা দিয়ে বাইরে চলে যেতেই মুবিন ব্যস্ত কণ্ঠে আদিলকে শুধায়, বস, এটা কি করলেন? কেন করলেন? ওর জন্যই এইবারটা এত ভালো চলছে, ওকে ছেড়ে দিলেন কেন? যদি ঝামেলা করে? আপনি ভুল করছেন বস। উত্তেজনায় ঠিক কী বলছে মুবিনের খেয়াল ছিল না। যখন হলো, বুক কেঁপে উঠল তার। দুপা পিছিয়ে গেল রক্তিম ভয়ঙ্কর চোখ দেখে। আমতা আমতা করে কিছু বলবে আদিল, ওয়াইনের বোতল ছুঁড়ে মারে টেবিলে। কাঁচের টেবিল ভেঙে ছড়িয়ে পড়ে এদিক ওদিক। চারপাশ নিস্তব্ধ। মাতালগুলো ভয়ে চুপচাপ মেরে যায়। আদিল চিৎকার করে বলে ওঠে, একে নিয়ে যাও আমার ডেরায়। নিয়ে কি করতে হবে খুলে বলতে হবে না নিশ্চয়ই। আদিল মাহমুদ বাবার পর 3 জনে ভুল করে বারবার ক্ষমা করে। চতুর্থ কেউ না এসেছে, না আসবে। গার্ডগুলো আর দেরি করে না, এক প্রকার হামলে পড়েই মুবিনকে নিয়ে চলে যায়। আদিল চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কোনো দিকে না তাকিয়ে বের হয়ে পড়ে বার থেকে। ঠোঁটের কোণে মুচকি হাসি। গাড়িতে উঠে বসে এক পলক ছুটে চলা গাড়িটার দিকে দৃষ্টি ফেলে। রহস্যময় হেসে বিড়বিড় করে বলে ওঠে, আমার রাজনন্দিনী আমার ছায় ভালোবাসা পাবে, আমার ছায় আহত হবে। তৃতীয় পক্ষ বলে কেউ থাকবে না, সে স্বয়ং হোক অনল মাহমুদ। এলাকাটা বেশ উন্নত। রাস্তাঘাট দোকানপাট দেখেই বোঝা যাচ্ছে আফরা খুব ধীরে ধীরে হাঁটছে। মৃদুমন্দ বাতাসে হাঁটতে ভালো লাগছে। পাশেই রূপসী, অনান। এ পর্যন্ত রূপসী একটা কথাও বলেনি। আফরা কিছুটা যাচাই করতে বলল, ভয় করছে মেয়ে? মুখ খুলল রূপসী, তাচ্ছিল্য হেসে বলল, ভয়? কিসের ভয় করব? শরীরের? সে তো অনেক আগেই বিলীন। মরণের? সে তো সেই দিনই মরে গেছি। আপনি আর নিয়ে গিয়ে কী করবেন? হয়তো ব্যবসায় কাজে লাগাবেন, নয়তো কাজে লোক করে রেখে দেবেন। আফরা মুচকি হাসল। অনান কিছু বলতে চেয়েছিল, তবে আফরার ইশারায় থেমে গেল। নির্জনতায় হাঁটতে হাঁটতে আফরা আবিষ্কার করলো কোথাও কেউ ভালো নেই।